প্রিয় দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে 16টি এসএকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা ভালো করেই জানো যে আমাদের এডুকেশন সাবজেক্টের যে 40 নম্বর এমসিকিউ এবং এসএকিউ আসে, সেখানে আমরা যদি 40-এ 40 পেতে পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে 95+ স্কোর করতে পারি। তো সেই স্কোর করতে গেলে আমাদেরকে কিন্তু এমসিকিউ এসএকিউ তার সঙ্গে বড় প্রশ্নের উত্তরও ভালোভাবে লিখতে হবে। তো সেই বড় প্রশ্নের কোন কোন প্রশ্নগুলো এবছর 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন আসতে পারে তার সম্ভাব্য সাজেশান আমি তৈরি করেছি। অনেকেই তোমরা সেই ভিডিও দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। এবং যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা তৈরি করতে না পারো তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেই প্রশ্নের উত্তরও তোমাদের সামনে তৈরি করে ভিডিও আকারে উপস্থাপন করব। তার আগে তোমরা যদি এই চ্যানেলের প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। তাহলে আজকে আমরা যে প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব, তার মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে, শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য লেখো। তাহলে দেখো, এখানে আমি খুব সুন্দরভাবে তোমাদের সামনে পার্থক্য আকারে উপস্থাপন করেছি। তোমরা যে কোনো একটি পয়েন্ট লিখলেই তোমাদের পরীক্ষাতে কিন্তু সঠিক হবে। শিখন অভিজ্ঞতা নির্ভর, পরিণমন জৈবিকভাবে স্বাভাবিক। শিখন মানুষের নিয়ন্ত্রণে থাকে, পরিণমন স্বয়ংক্রিয়ভাবে ঘটে। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটি, অর্থাৎ শিখন আত্মনির্ভর প্রক্রিয়া আর পরিণমন জৈবিক স্বাভাবিক প্রক্রিয়া। শিখন মানুষের নিয়ন্ত্রণে থাকে, পরিণমন স্বয়ংক্রিয়ভাবে সেটি ঘটতে থাকে। অথবা একটি প্রশ্ন আছে, মনোযোগের বৈশিষ্ট্য লেখো। একটি বৈশিষ্ট্য নির্বাচনযোগ্যতা। তাহলে মনোযোগ একক সময়ে অনেক উদ্দীপনার মধ্যে থেকে নির্দিষ্ট একটি বা কয়েকটি বিষয়কে বেছে নেওয়ার ক্ষমতা। তাহলে মনোযোগের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হলো নির্বাচনযোগ্যতা, অর্থাৎ কী করে একক সময়ে অনেকগুলো উদ্দীপকের মধ্যে থেকে আমরা একটি বা দুটি বিষয়কে আমরা বেছে নিই এবং সেই বিষয়ের প্রতি আমরা মনোযোগ দিয়ে থাকি। এবং পরের যে প্রশ্ন রয়েছে, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে। তাহলে যে মানসিক উপাদান সহজাত এবং যার সাহায্যে মানুষ সকল রকম বৌদ্ধিক কাজ করতে পারে এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করে চলতে পারে, তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলা হয়ে থাকে। হয়েছে। এরপর দেখো 3 থেকে যে প্রশ্ন রয়েছে, কোন প্রকার শিখন কৌশল সুঅভ্যাস গঠনে সাহায্য করে। তাহলে প্যাভলভের প্রাচীন অনুবর্তন সুঅভ্যাস গঠনে সাহায্য করে। প্যাভলভের প্রাচীন অনুবর্তনকে আমরা এস টাইপ অনুবর্তনও বলে থাকি। হয়েছে। এই জন্যই পরের যে প্রশ্নটি আছে, দেখো, এস টাইপ অনুবর্তন কাকে বলে, অর্থাৎ কাকে বলে না, এস টাইপ অনুবর্তন বলতে মূলত স্টিমুলাস টাইপ কন্ডিশনিং বোঝানো হয়। অর্থাৎ এস টাইপ স্টিমুলাস, এস মানে কি স্টিমুলাসের কথা বলা হচ্ছে, মানে উদ্দীপক, যেখানে একটি নিরপেক্ষ উদ্দীপনাকে বারবার একটি অপরিহার্য উদ্দীপনার সঙ্গে যুক্ত করে একটি শর্তাধীন প্রতিক্রিয়া তৈরি করা যায়। অর্থাৎ কি না, যদি আমরা দেখি যে ধরো প্যাভলভের পরীক্ষাতে আমরা কি দেখেছিলাম না, প্যাভলভের পরীক্ষাতে আমরা দেখেছিলাম যে ধরো ঘণ্টার ধ্বনি থেকে সজাগ ভাব, হয়েছে খাদ্য থেকে লালাক্ষরণ। কিন্তু একটা সময় এলো যখন আমরা দেখতে পাচ্ছি যে ঘণ্টার ধ্বনি দিয়েই আমরা লালাক্ষরণ ঘটাতে পারছি। অর্থাৎ ঘণ্টার ধ্বনির সঙ্গে লালাক্ষরণের যে একটা নিরপেক্ষ উদ্দীপক বা উদ্দীপনার মধ্যে আমরা কি করছি, একটি শর্তাধীন প্রতিক্রিয়া তৈরি করছি। তো এই যে উদ্দেশ্য আমাদের লালাক্ষরণ ঘটানো, সেটা কিন্তু আমি খাদ্য না দিয়ে ঘণ্টার ধ্বনির সাহায্যেও আমি করতে পারছি। এই ধরনের অনুবর্তনকে আমরা এস টাইপ অনুবর্তন বলে থাকি। এরপরে কি, মিডিয়ানের একটি ব্যবহার লেখো। তাহলে মিডিয়ানের একটি ব্যবহার হলো তথ্যের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা। এক কথায় যদি আমরা বলি যে কেন্দ্রীয় প্রবণতার একটি অন্যতম পরিমাপ মিডিয়ান, তাহলে মিডিয়ান কি করে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করে, তাই তো এক কথায় আমরা এই বিষয়টিকে বলতে পারি। অথবা দিয়ে যেটা বলা আছে, দেখো, রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো। স্কোরগুলিকে যখন নির্দিষ্ট ব্যবধানে পরিসংখ্যা সাজানো হয়, সেই নির্দিষ্ট ব্যবধানকে শ্রেণী ব্যবধান বলা হয়। এরপরে যে প্রশ্ন, শ্রী ভক্তবৎসলম কমিটি কবে গঠিত হয়। আচ্ছা, এই বিষয়টি দেখুন, শ্রেণী ব্যবধান কাকে বলে, বলছে স্কোরগুলিকে যখন নির্দিষ্ট ব্যবস্থানে পরিসংখ্যা জন্য সাজানো হয় তখন সেই ব্যবধানকে শ্রেণী ব্যবধান বলা হয়। তার মানে কি, ধরো 30 থেকে 34, 35 থেকে ধরো 39, 40 থেকে ধরো 44, এই যে এটাকে বলা হচ্ছে কি শ্রেণী ব্যবধান। হয়েছে। এবার কি দেখো, ভক্তবৎসলম কমিটি কবে গঠিত। ভক্তবৎসলম কমিটি গঠিত 1963 সালে। নারী শিক্ষার সমস্যাগুলি অধ্যয়ন করার জন্য এই কমিটি তৈরি করা হয়েছিল। হয়েছে।
এরপরে দেখো পরের যে প্রশ্নটি রয়েছে 6 দাগে কোন কমিশনের সুপারিশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়। তাহলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি, যাকে আমরা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বলছি, সেই কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল শিক্ষা কমিশন 1948-49 সুপারিশের ভিত্তিতে হয়েছে। তাহলে 1948-49 সালে কোন কমিশন? না, সেটাকে আমরা কি বলি? বিশ্ববিদ্যালয় কমিশন। তাহলে দেখো বলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি প্রতিষ্ঠা হয়েছিল শিক্ষা কমিশন 1948-49 সুপারিশে। তাহলে বলছে কোন কমিশনের সুপারিশে? তাহলে এটা হবে কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এটা একটু মনে রাখবে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটি 1948-49 গঠিত হয়েছিল। এনসিটিইর পুরো নাম কি? তাহলে এনসিটিইর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ এনসিটিই প্রতিষ্ঠিত হয় 1995 সালে হয়েছে। তাহলে এনসিটিইর পুরো নাম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে হয়েছে। এরপরে দেখো আমাদের পরের দাগে যে প্রশ্ন রয়েছে, অথবা দিয়ে একটি প্রশ্ন আছে। অথবাতে যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এনসিইআরটির পুরো নাম কি? তাহলে এনসিইআরটির পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটাকে আমরা বলছি জাতীয় শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পরিষদ। এনসিইআরটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে হয়েছে। এরপর দেখো শিক্ষায় স্ট্যাগনেশন বলতে আমরা কি বুঝি? এই প্রশ্নটি আমাদের সামনে রয়েছে। বলছি দেখো প্রাথমিক শিক্ষায়, আচ্ছা এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, বলছে প্রাথমিক শিক্ষাতে অকৃতকার্যতার দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায়। পরের শ্রেণীতে উন্নীত না হওয়ার জন্য অনেকেই পড়া ছেড়ে দেয়, ফলে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়ের অর্থ, শ্রম এবং সময় নষ্ট হয়। একেই শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলা হয়ে থাকে হয়েছে। এরপর দেখো কোন কমিশন শিক্ষাক্ষেত্রে 10+2+3 পরিকাঠামোর সুপারিশ করে? তাহলে 10+2+3 পরিকাঠামোর সুপারিশ করা হয়েছিল কোঠারি কমিশন, যেটি 1964 থেকে 1966-তে গঠিত হয়েছিল। অথবা দিয়ে দেখো এখানে একটি প্রশ্ন আছে কিন্ডারগার্টেন কথাটির অর্থ কী? তাহলে কিন্ডারগার্টেন কথাটি একটি জার্মান শব্দ, যার অর্থ হলো শিশুদের বাগান বা শিশুদের উদ্যান, একই ব্যাপার। অথবা 10 দাগে একটি প্রশ্ন রয়েছে ইউনেস্কোর পুরো নাম কি? অথবা ইউনেস্কোর একটি উদ্দেশ্য লেখো। তাহলে ইউনেস্কোর পুরো নাম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর উদ্দেশ্য কি? না ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কিত সহযোগিতা বৃদ্ধি করা হয়েছে। এরপর দেখো ডাকার সম্মেলনের লক্ষ্য কী ছিল? অর্থাৎ আমরা জানি যে সেনেগালের রাজধানী ডাকার, তার সম্মেলন যে হয়েছিল সেখানে 2000 সালে, তার লক্ষ্য কী ছিল? কি বলছে ডাকার সম্মেলন 2000 সালে ডাকার সেনেগালে অনুষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল বিশ্বব্যাপী শিক্ষা সম্পর্কিত সমস্যাগুলি আলোচনা করা এবং শিক্ষার জন্য বিশেষ লক্ষ্য নির্ধারণ করা। এরপর দেখো পরে আমরা করপল্লবী পদ্ধতি কোন ধরনের শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য ব্যবহার করা? করপল্লবী পদ্ধতি দৃষ্টিহীন বা অন্ধ প্রতিবন্ধীদের শিশুদের শিক্ষার জন্য কিন্তু আমরা করপল্লবী পদ্ধতি ব্যবহার করে থাকি। পরের যে প্রশ্ন রয়েছে দেখো পরের প্রশ্ন কি? অথবা মূক ও বধিরদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। তাহলে মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হলো শিশুদের সামাজিক দক্ষতা ও ভাষাগত যোগাযোগ দক্ষতা উন্নয়ন করা, যাতে তারা সমাজে স্বাধীনভাবে জীবনযাপন এবং অন্যদের সাথে সুষ্ঠু যোগাযোগ করতে পারে হয়েছে। এবং 13তে যে প্রশ্ন হচ্ছে সেতু পাঠ্যক্রম কাকে বলে বা ব্রিজ কারিকুলাম, ব্রিজ কোর্স যেটাকে আমরা বলছি। বলছে সেতু পাঠ্যক্রম বা ব্রিজ কারিকুলাম হলো এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা বা পাঠ্যক্রম যা শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট স্তরের শিক্ষা এবং আরেকটি স্তরের শিক্ষায় প্রবেশের জন্য প্রস্তুত করে। শিক্ষার্থীরা পূর্ববর্তী স্তরের শেখা বিষয়গুলোর সঙ্গে আরও দৃঢ় ভিত্তি তৈরি করে নতুন স্তরের শিক্ষার জন্য প্রস্তুত হয় হয়েছে। তাহলে এক কথায় বলতে গেলে আমরা কি বলতে পারি যে একটি পাঠ্যক্রম বা একটি শিক্ষা ব্যবস্থা যা একটি স্তরের শিক্ষা থেকে আরেকটি স্তরের শিক্ষাতে প্রবেশ করার জন্য তাদেরকে আমরা কি করি? উপযোগী করে তুলি। অর্থাৎ পূর্বপাঠের কিছু বিষয় নিয়ে আমরা সেই সিলেবাস বা পাঠ্যক্রম তৈরি করি, সেগুলি অধ্যয়ন করে শিক্ষার্থী পরের ক্লাসে উন্নীত হতে পারে হয়েছে। পরে দেখো পরে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি বয়স্ক শিক্ষা কাকে বলে? তাহলে বয়স্ক শিক্ষা বলতে বোঝানো হয় বয়স্ক ব্যক্তিদের শিক্ষা, যা আমাদের জাতীয় জীবনযাত্রার গুণমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন দক্ষতাকে নিশ্চিত করে। আরও একটা কিন্তু বিষয় রয়েছে, বয়স্ক শিক্ষার সময়সীমা কিন্তু 18 থেকে 35 বছর এটাকে ধরা হয়েছে। এবার দেখো সিএবিই পুরো নাম কি? তাহলে সিএবিই পুরো নাম হলো সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন বা কেন্দ্রীয় শিক্ষামূলক উপদেষ্টা পরিষদ। অথবা দিয়ে যে প্রশ্নটি আছে ইসিসিইর পুরো নাম কি? ইসিসিইর পুরো নাম হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো ই লার্নিং কাকে বলে? তাহলে ই লার্নিং হলো অনলাইন বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের শিক্ষা গ্রহণের প্রক্রিয়া। এটি শিক্ষার্থী ইন্টারনেট, কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মাধ্যমে শিক্ষা উপকরণ, কোর্স, লেকচার, শিক্ষামূলক ভিডিও অ্যাক্সেস করার সুযোগ দেয়। তাহলে অর্থাৎ কি দেখতে পাচ্ছি না ইনলাইন হলো অনলাইন, ই লার্নিং
অনলাইন বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা গ্রহণ করার একটি প্রক্রিয়া। এর মধ্যে কি কি রয়েছে? শিক্ষা উপকরণ রয়েছে, কোনো কোর্স রয়েছে, লেকচার মেথড রয়েছে, শিক্ষামূলক ভিডিও রয়েছে, যা আমরা ইন্টারনেট বা কম্পিউটারের সহযোগে আমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। এবং অথবা যে প্রশ্ন হচ্ছে সিপিইউর পুরো নাম কি? সিপিইউ পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবং সবশেষ যে প্রশ্ন আছে 5, 8, 4, 12, 6, 7, 6, 10, 6 রাশিমালার ভূমিষ্ঠক বা মোড কত? তাহলে রাশিমালার ভূমিষ্ঠক বা মোড হলো 6, কারণ এটি সবচেয়ে বেশিবার রয়েছে কতবার? 3 বার রয়েছে। তাহলে দেখে নিচ্ছি আমরা, দেখো 1, 2, 3 হয়েছে। তাহলে অতএব এই রাশিমালার মোড হচ্ছে গিয়ে 6। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 16টি এসএকিউ প্রশ্ন এবং তার উত্তর, যেগুলি তোমরা যে প্রস্তুতি নিচ্ছ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেখানে এডুকেশন সাবজেক্টের এই ভিডিওগুলি তোমাদের যথেষ্ট সাহায্য করবে। এছাড়া আরও অন্যান্য এমসিকিউ এবং এসএকিউর ভিডিও, অনেক ভিডিও রয়েছে, যারা আগের বছর এই ভিডিওগুলি প্র্যাকটিস করে 40-40 পেয়েছে। তাই তোমাদের বলছি এই ভিডিওগুলি দেখো, কমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত কিছু বিষয় বুঝতে এবং জানতে সুবিধা হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব।